আমার জন্য। নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়ের দিকে একটি গোলাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় মুচকি এসে ফুলটা হাতে নিয়ে বলে, ফুল কেন? জানি না কেন, কিন্তু কেন জানি তোমার প্রতি আগ্রহটা বেড়েই চলেছে। নিলয়ের কথা শুনে বুঝেছিলাম। নিলয়ের কথা মানে? ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কাল রাতে নিলয়ের সাথে আমার দেখা হয়েছিল। ওকে ধরতেই আমি গিয়েছিলাম। মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। এই ভয়ঙ্কর লোকটার সামনে তুমি গিয়েছিলে কিভাবে? নিশি কিছু বলতে চেয়েও থেমে যায়। সামনের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবছে। ঘুরে নিলয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিলয়ের গুলি লাগা হাতের দিকে আরো সরে আসে নিশি। নিলয়ের কাঁধে মাথা রাখতে যাবে, তখনই নিলয় সরে যায়, কারণ নিলয় ব্যথা পাবে। আর ব্যথা পেলেই নিশি সব বুঝে যাবে। নিশি মুচকি হাসে, তারপর বলে, আবির, তোমাকে অনেক বিশ্বাস করি। আমিও তো করি। এখন বলো, নিলয়ের সাথে দেখা কি করে হলো? যতদূর জানি ওকে যারা দেখে তারা আর কেউ বেঁচে থাকে না, মানে প্রমাণ সে কোনোভাবেই রাখে না। তাহলে কিভাবে তুমি বেঁচে আছো? ধুর গাধা, ওকে তো আমি দেখিনি। একটু ঠিক করে গুছিয়ে বলবে কি হয়েছিল? নিশি বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েকবার পায়চারি করতে করতে ভাবে, আচ্ছা, আবিকে কি সবকিছু বলার ঠিক হবে? আরে ধুর, বললেই বা কি হবে? ও তো সবই জানে আমি কে। কাউকেই তো সে বলেনি এতদিন। আর ছেলেটা তো খারাপ না, বলেই দি। নিশি নিলয়ের পাশে এসে বসে, হাতের ওপর হাত রেখে বলে, আসলে আবির, কাল রাতে নিলয় একটি মিশনে যায়। মিশন? মানে তুমি কি করে জানো? আহ, আগে শোনো তো, সব বলছি। পাগল একটা। নিলয় হলো দ্য মাফিয়া কিং। ওর মিশনের ব্যাপারে কেবল ও আর ওর কাছের লোকই জানে। আমি কি করে জানবো? তার মানে বলতে চাইছো তোমাকে মিশনের কথা জানানো হয়েছিল? হুম, ব্যাপারটা সেই রকমই। ওর বন্ধু সাজিদ আমাকে জানায়। সাজিদ? তোমার সাথে সাজিদের কি সম্পর্ক? কেন তোমাকে জানিয়েছিল? কি হয় তোমার? নিলয় ইচ্ছে করেই সাজিদের কথা একটু উত্তেজিত হয়েই বলল, যেন নিশি ভাবে সাজিদকে সে নিশির আশেপাশে থাকাটা সহ্য করতে পারছে না। এদিকে নিশি আবিরকে এমন উদ্গ্রীব দেখে অবাক হয়। মনে মনে একটু খুশি হলেও চিন্তায় পড়ে যায় নিশি। নিশি ঝটপট উত্তর দেয়, আসলে আবির, তোমাকে সবটা আজ বলবো আমি। আমি আসলে শহরের বড় সিআইডি টিমের সিনিয়র অফিসার। অবশ্য অফিসার হয়েছি সাজিদের জন্যই। ও আমাকে ভালোবাসে, আর যার জন্য ওর ভালোবাসাকে ব্যবহার করে আমি এত দূর এসেছি। ওর থেকে প্রথমেই নিলয়ের ব্যাপারে জানি। ও নিলয়ের বন্ধু, ব্যাস এটুকুই জানি। নিলয়কে আমি কখনো দেখিনি। সে দেখতে কেমন সেটাও জানি না, কোথায় থাকে সেটাও জানি না। ওর কথাতেই কয়েকদিন আগে ওর একটা মিশনে ক্যামেরা লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমি মিস করি। কাল সন্ধ্যায় সাজিদের একটা মেসেজ আসে আমার ফোনে। লেখা ছিল, আমি নিলয়ের সাথে আছি। যদি ওকে ধরতে চাও আর দেশের নামকরা অফিসার হতে চাও তো লোকেশন ট্র্যাক করে চলে আসো। আর আমরা সেটা ট্র্যাক করি। রাকিবের বাংলোয় নিলয়কে পাওয়া যায়। আমরা সব পুলিশ নিয়ে সেখানে অবস্থান করি, কিন্তু বুঝতে পারছি না কেন সে আমাদের না মেরে সেখান থেকে চলে যায়। আমার ছোড়া গুলিটা কার লাগে? ওর লোকের নাকি ওর? সে এই শহরেই আছে, আমাকে তো যে কোনো সময় মারতে পারে, কিন্তু সেটাও সে করছে না। নিশির কথা শুনে নিলয় নিজেই অবাক হয়। কি বলবে ও বুঝে উঠতে পারছে না। সাজিদের কথা মনে পড়ে যায় ওর। কেমন যেন রাগে মুখের রং পাল্টাতে থাকে। সাজিদ সবাইকে ব্যবহার করছে। যতটুকু সবকিছু সহজ ভাবা হচ্ছিল, বিষয়টা জটিলের দিকে যাচ্ছে। সাজিদকে সরানো কঠিন, আবার নিলয়ের কাছে সহজও। এতক্ষণে সব পরিষ্কার। সাজিদ মেয়র পদ থেকে সরতে চায় না, আর এখন শাফিক সাহেবও বলেছে মেয়র হতে চায় না। কিন্তু সাজিদ বেইমানি করছে। সাজিদ যদি সহজভাবে বুঝিয়ে বলতো তাহলে তো ঠিক ছিল, কিন্তু সে সেটা করেনি। নিলয়কে সুযোগ পেলে মারতে চায়। তাহলে কি সবকিছু আবার অগোছালো হয়ে যাচ্ছে? নিশির দিকে তাকিয়ে বলে নিলয়, তোমার তো এখানে কেউ থাকে না, তাহলে তুমি তো নিলয়কে মারতে পারতে। ও তো তোমার পরিবারের কারো উপর নজর রাখেনি।
তাহলে হ্যাঁ, এটা ঠিক যে আমি একা থাকি, কিন্তু কাল একটা প্রবলেম হয়ে গেছে আবির। নীলাকে মারতে গিয়ে আমি অবাক হই। সেখানে শিহাব, সোহেল আর আরিফের লাশ দেখি। ওদেরকে কে মারলো? ওরা কেনই বা ওখানে গিয়েছিল? শিহাবের বাবা মোশাফর আঙ্কেল শান্ত হতে পারছে না। বিষয়টা আসলে জটিলের দিকে যাচ্ছে। নিলয় হয়তো মেরেছে, ওদের নিলয়ের সাথে শত্রুতা করেছে, তাই আমার ধারণা কিন্তু সেটাই বলে। আর ওর বাবার ব্যাপারটা পরে ভাববে ওরা। এখন তুমি কথাটা না ঘুরিয়ে সত্যি করে বলো, নিলয়কে তো তুমি আগেই মারতে পারতে, কেন করনি? বা ধরতে পারতে, সেটাও তো করনি। আসলে কি আবির, রাতে মানে আসলে নিলয়ের লোকেরা তোমার উপর নজর রেখেছিল। 1 মিনিট, ওরা কেন আমার উপর নজর রাখবে? আসলে কি হয়েছিল বলো আমাকে। ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু নিলয় আমাকে বলে তোমার উপর ওর লোকেরা অস্ত্র নিয়ে নজর রাখছে। তো আমার উপর রাখলেই বা কি? গাধা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার কিছু যেন না হয় এই কারণে আমি নিলয়কে ছেড়ে দিয়েছি। আহারে, তুমি ছেড়েছো নাকি ও তোমাকে ছেড়েছে? ও তো কাউকেই ছেড়ে দেয় না, সে সব কিছু শেষ দেখে ছাড়ে। ওই, তুমি এত জানো কি করে শুনি? না মানে তোমার থেকে শুনে ওর প্রতি ধারণা হলো একটু আর কি। এখন থাকো, আমি গেলাম। ওই, আমাকে তুমি ভালোবাসো না? আমি কিন্তু সাজিদের থেকেও খারাপ। নিলয় আর দাঁড়ায় না, রহস্যময়ী এক হাসি দিয়ে সে সেখান থেকে চলে যায়। নিশি কেবল ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ক্যাম্পাস থেকে বের হতেই কয়েকটা গাড়ি আবিরের সামনে আসে। আবির দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে কয়েকজন লোক নিলয়ের দিকে এগিয়ে এসে বলে, তুমি কি আবির? নিলয় কিছুটা ভ্রু কুচকে তাকায়। আবির নাম ধরে যেহেতু ডাকছে সেহেতু ওরা আবিরকে চেনে না। আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওদের মধ্যে একজন ছেলে বলে, স্যার তোমাকে ডেকেছে, চলো। নিলয় কালো একটি গাড়ির সামনে এসে দাঁড়ায়। 4 জন লোক ভেতরে বসে আছে। নিলয় এসে দাঁড়াতেই একজন লোক বলে, দেখতে তো হাবাগোবা মনে হয়। শিয়াব, সোহেল আর আরিফ তোমার বন্ধু হয়? নিলয় সবার দিকে তাকায়, ভালো করে দেখে ওদেরকে, আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ও। আমি শিয়াবের বাবা মোশারফ। নিশির থেকে শুনেছি ও লাস্ট তোমার সাথেই দেখা করতে বের হয়। তুমি ওকে শেষবার কোথায় দেখেছিলে? ও হ্যাঁ আঙ্কেল, শিহাবের সাথে তো রাস্তায় দেখা হয়েছিল। ও বলেছিল রাকিব না কে যেন এক ভাইয়ের সাথে দেখা করতে যাবে। আমার পড়ার চাপ থাকায় আমি যেতে পারিনি। ওর সাথে সোহেল আর আরিফ যায়। কিন্তু কেন আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলে নেব। তুমি কি মিন্নুর বোনকে চেনো? রেনু? জি চিনি। এই যে হাসান বসে আছে আমার পাশে, ওর ছেলে আর বন্ধু মিলে মেয়েটার সাথে একটু মজা করেছে। তুমি নাকি বাদী হয়ে কেস করে এসেছো। তুমি শিহাবের বন্ধু বলে ভালোভাবে বলছি, কেসটা তুলে নাও, না হলে ভালো হবে না তোমার। ভাই এটা কোনো ব্যাপার না, আগে আমাদের ছেলেদের খুঁজে বের করতে হবে। চলো সাজিদের কাছে যাই, দেখি সে কি করতে পারে। আমার সোহেলের যদি কিছু হয় পুরো শহর জ্বালিয়ে দেব। ঠিক আছে, চলে যাও। ওরা গাড়ি নিয়ে চলে যায়। নিলয় একটু মুচকি হাসলো। মাইন্ড গেমের দাবার ঘুঁটি এবার ঠিক মতো জায়গায় বসেছে। মাইন্ড গেম তো এবার শুরু সাজিদের সাথে। নিলয় পকেটে হাত গুজে বাড়ির দিকে ফিরবে, ঠিক সেই সময় মিন্নু এসে হাজির। মিন্নুর দিকে হাসি হাসি মুখে তাকাতেই মিন্নু বলে, ভাইজান, আপনারে কইতাছিলাম কেসটা তুলে নিতে। ওরা অনেক খারাপ লোক, তোমারে অনেক মারবে। ধুর পাগল, ওদের থেকে আমিও অনেক খারাপ। ওরা মারলে আমিও কি বসে থাকবো নাকি? আপনারে দেখে তো মনেই হয় না জীবনে মারামারি করেছেন। আপনি ওদের কি কইবেন? আপনাকে দেখলে তো মনে হয় মেয়েদের লগে খালি টাঙ্কি মারতে আইছেন। তুই মার খাবি। এই সকাল থেকে কিছু খাইছিস? না ভাইজান, কে রান্না করব? তাহলে চল, কিছু খাবি। কোথায় নিয়ে যাবা? নেহা ভাবিদের বাড়িতে নাকি? নেহা ভাবি অনেক ভালা। আমি যেদিন প্রথমে এখানে বাদাম বিক্রি করতে আসি, অনেক ছেলেরা আমায় টাকা না দিয়া বাদাম খাইতো, আমারে আবার মারতো। নেহা ভাবি ওদের সবাইকে বকেছিল, আমাকে বিক্রি করতে সাহায্য করেছিল। বুঝেছি, চল। তুমি কিন্তু কেসটা তুইলা নিও, ওরা তোমারে সত্যি অনেক মারবে। তুমি অনেক ভালা।
আপনাকে তুমি কইরা বইলা ফেলছি। এটাই ঠিক আছে। আর শোন, তুই খেয়ে বাসায় যাবি, আমি থানায় যাব। কেন ওদেরকে এখনো ধরেনি? মিন্নু আর নিলয় রেস্টুরেন্টের দিকে যাচ্ছে, ওদের পেছনে আরও একজন যাচ্ছে। মিন্নু আর চোখে ঘুরে তাকিয়ে দেখে নেহা আসছে। নেহা ইশারায় নিলয়কে কিছু বলতে মানা করে। তারপর নিলয় মিন্নুকে নিয়ে বসতেই নেহা ওর পাশে এসে বসে। নেহাকে দেখে নিলয় অবাক হয়। নেহা বলে, নিলয়, তোমাকে কিছু কথা বলার আছে। বলো। আমি তোমাকে অনেক আগে থেকেই জানি। মানে? নিলয় অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকায় নেহার দিকে। মিন্নু অবাক হয়, কারণ আবিরকে নিলয় বলে ডাকছে নেহা। মিন্নু একবার নিলয়ের দিকে তাকায়, আর একবার নেহার দিকে তাকায়। নেহা খাবার অর্ডার দিয়ে বলে, বাবার ডায়েরিতে তোমার ব্যাপারে পড়েছি। আমি কে, তুমি কে, সবই বাবার ডায়েরিতে লেখা আছে। তুমি যে নিলয় তা প্রথম থেকেই জানতাম। অবাক হচ্ছ? মানে তুমি প্রথম থেকে জেনেও আমার সাথে এমন করতে? করতাম। দেখতাম তুমি মানুষটা আসলে কেমন। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমার প্রতি সত্যি বলতে কোনো ভালো লাগাই আসেনি, কিন্তু দিন দিন তোমার প্রতি কেমন যেন একটা অন্যরকম একটা অনুভূতি নিজের মধ্যে খেয়াল করেছি। আরও একটা ব্যাপার আছে যেটা তুমি জানলে অবাক হবে। কি সেটা? খাবার চলে আসে। মিন্নু ভ্রু কুঁচকে একবার ওদের দিকে তাকাচ্ছে, আর একবার খাবার খাচ্ছে। নেহা খাবারের চামচ হাতে নিয়ে বসে আছে, আর নিলয় হাওয়ার মতো নেহার দিকে তাকিয়ে আছে। নেহা বলে, তোমার মাকে দেখতে চাও? মানে? বাবার ডায়েরিতে আমার আসল মায়ের ঠিকানা আছে। ডায়েরিতে পড়েছি বাবা গোপনে ওনাদের খবর রেখেছিল। আমার বাবাকে তুমি চেনো না। তোমার থেকেও বড় মাইন্ড গেমার। মানুষকে খুব তাড়াতাড়ি বশে আনতে পারে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সত্যি বলছি, যদি আসল মা বাবার কাছে থাকতাম তাহলে কখনো এত ভালোবাসা বা আদর পেতাম না যতটা আমার বাবা আমাকে দিয়েছে। তবে উনি যা বলেছে তোমাকে সবটাই সত্যি। তুমি তো ওনাকে চেনো। উনি কিন্তু ওনার উপরে কেউ থাকুক সেটা চান না। তবে তোমাকে তিনি একটা কথা ঠিকই বলেছেন, মাস্তানি ছেড়ে দাও। জানি ছাড়তে গেলে অনেক কঠিন কিছুর সম্মুখীন তোমার হতে হবে, তবে আমি তোমার পাশে আছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। শফিক সাহেবের মুখটা মনে পড়ে যায় তার। না, তিনি এরকম লোক হতেই পারেন না। আমার দেখে একজন ভালো লোক তিনি, যদিও আমাকে তার কাজের ব্যবহার করার জন্য আমাকে মাফিয়া বানিয়েছে, কিন্তু এই অবধি ওনার তেমন কোনো কাজেই আমাকে ডাকেনি। আবার নেহাও তো শফিক সাহেবকে ভালো করেই চেনে। কে ঠিক, নেহা নাকি শফিক সাহেব? আবারও রহস্যটা বড় হয়ে যাচ্ছে। এক এক করে সব কিছু আমাকে শেষ করতে হবে। ঠান্ডা মাথায় মনে রাখতে হবে, মাফিয়া জগতে কখনো কেউ কারো কাছের হতে পারে না, কারণ বড় অবস্থানেই সবাই যেতে চায়। আর মাফিয়া মানে সব কিছুই তো তার কাছে বন্দি। এখানে কেউ কারো আপন হয় না। নিলয় খাবারের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। নেহা ওর হাতে হাত রাখে। নিলয় ঘুরে তাকায় নেহার দিকে। নেহার দৃষ্টি অন্যদিনের থেকে আজ অনেক বেশি আলাদা লাগছে। কেমন যেন ওর দৃষ্টি বলছে ভরসা করা যায়। নিলয় কিছু বলতে যাবে, তার আগে নেহা বলে, কখনো মেয়ে মাফিয়া দেখেছো? মানে? তুমি মাফিয়া হলে আমিও তোমার সাথে থেকে মাফিয়া হব। মাফিয়া এই মাইন্ড গেম খেলাতে যদি মরে যায় তবে একসাথেই না হয় মরবো, আর যদি বাঁচি তবে দুজন সব শত্রুদেরকে একসাথে শেষ করে না হয় বাঁচবো। নিলয় আরো কিছু সময় ভাবতে থাকে নেহাকে নিয়ে। মিন্নুর দিকে তাকিয়ে বলে, তুই বাসায় চলে যা, এনে টাকা খাবার কিনে নিয়ে যাস তোর আপার জন্য। নেহা আমাকে তোমার আসল মায়ের কাছে নিয়ে যাবে। অনেক কিছু বোঝাপড়া আছে আমার, আজ রাতে হয়তো অনেক কিছুই ঘটতে পারে। মাইন্ড গেম শেষ করতে হবে। চলো। নেহা আর নিলয় রেস্টুরেন্ট থেকে বের হয়। রেস্টুরেন্টের বাইরে আসতেই নেহা বলে, দাঁড়াও, ড্রাইভারকে ফোন করি গাড়ি নিয়ে আসুক। কোনো দরকার নেই, ওয়েট 2 মিনিট, গাড়ি চলে আসবে। নিলয় পকেট থেকে ফোন হাতে নিয়ে কাকে যেন ফোন করে। ঠিক তার 2 মিনিট বাদেই একটা ছেলে বাইক নিয়ে হাজির। নিলয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া,
এই নাও বাইক। তুমি শাওন না? নেহা অবাক হয়ে তাকায় সায়নের দিকে। নেহা জানতই না সায়ন নিলয়ের লোক। সায়ন মুচকি হাসে, কোনো কথা না বলে সে চলে যায়। নিলয় নেহাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। ঢাকা থেকে অনেক দূর, নিলয়ের পরিচিত জায়গা সেই ছোট বিল, যার সব দিক পানিতে ভরে আছে। বিলের একপাশে সারি ধরে সাদা রাজহাঁসের দল প্যাক প্যাক করে ডেকে চলেছে। তার কিছুটা দূরে কাদা খোঁচা পাখির দল পানিতে মুখ ডুবিয়ে কাদা তুলতে ব্যস্ত। বিলের এক প্রান্তে ছোট উঁচু ঢিবি, সেই ঢিবিতে কলা বাগান লাগানো। শরতের প্রকৃতিকে ছোট জায়গাতে কাশফুলের সমারোহ যেন মন কেড়ে নেয়। কলা বাগানের পাশে বকের দলেরা উঠছে, বসছে। নিলয় বাইক থেকে নামে। নেহা নিলয়ের দিকে বড় বড় করে তাকায়। কি ব্যাপার, তুমি এখানে কেন নামলে? ঢাকা শহরের বাইরে এটাই আমার প্রিয় জায়গা। তোমার বাবার সাথে অনেকবার এখানে এসেছি, মাঝে মাঝে একাও চলে আসি এখানে। কলা বাগানের বিপরীত পাশে বাঁধের উপরে ছোট ছোট সারিবদ্ধ মেহগনি গাছ। গাছের ডালে নানান রঙের পাখিরা একদম চিকন ডালে বসে দোল খাচ্ছে। নিলয় বিলের একদম কিনারায় এসে দাঁড়ায়। বিলটা বেশি বড় না, আবার ছোটও না। বিলের মাঝখান দিয়েই মেইন সড়ক চলে গেছে ঢাকার আদুরে। নিলয় পা থেকে কনভার্স খুলে নেয়, পিস্তলটা বাইকের কোণরে রেখে বিলের পানিতে নামে। নেহা বোকার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, মনে মনে বলছে, এই ছেলে কি আসলেই মাফিয়া? মাফিয়ারা কি এমন বাচ্চাদের মতো আচরণ করে? মাফিয়ারা তো ভয়ঙ্কর হয়। না, ছেলেটা ভয়ঙ্করই আছে, তবে তা জায়গা মতো প্রকাশ করে। তবে রোমান্টিকও বটে। ওকে ঠিকই আমি শত্রুদের থেকে বাঁচিয়ে মাফিয়ার দুনিয়া থেকে সরিয়ে আনবই। আমার করে নেব ওকে। নিলয় পানির মধ্যে পায়চারি করছে। নেহা তাদেরকে হাসছে। নেহা চিৎকার করে বলে, আমিও ভিজবো তোমার সাথে। নিলয় কিছুটা সরু চোখে তাকায় ওর দিকে। নিলয়ের ভালো লাগাতে কেউ কখনো ভাগ বসায়নি। অবশ্য নিলয় চাইতো কেউ তার পাশে থাকুক, কিন্তু কে থাকবে তার এই ছন্নছাড়া জীবনে? কিন্তু কেন জানি মনে হচ্ছে সে পেয়েছে তার সেই কাঙ্ক্ষিত সঙ্গী। মাফিয়ার জীবনে রঙিন কোনো স্বপ্নের আগমন নিলয় যেন মানতে পারছে না। নেহার থেকে চোখ সরিয়ে বাইকে থাকা অজাকা পিস্তলটার দিকে তাকায়। কেমন যেন বিভীষিকাময় মুহূর্তগুলো আবারও মনে পড়ে যায় ওর। মনে পড়ে রাহাত, অর্ক, সৌরভ, রাকিব, রেনুর সাথে যারা খারাপ করেছিল তাদের কথা। নিলয় অবাক হয়। শাফিক সাহেবের কথা কেন মনে পড়ে গেল ওর? বুকটা ছ্যাঁত করে ওঠে। এই ছেলে, কি ভাবছো? এখন আসো, আমার হাত ধরো। দুজনে অল্প পানিতে কিছু সময় হাঁটবো। আসো। নেহার ঝাড়ি শুনে নিলয় থতমত খেয়ে ওর দিকে তাকায়। কখন যে নেহা খালি পায়ে পায়জামা উঁচু করে পানিতে নেমে পড়েছে নিলয় খেয়াল করেনি। নেহার ফর্সা পায়ের অনেকটা নিলয়ের চোখে এসে পড়ে। এই প্রথম কোনো মেয়ের খুব কাছে এসেছে নিলয়। বুকটা আবারও কেঁপে ওঠে। কেমন যেন ভয় পেতে থাকে ও। নেহা নিলয়ের হাত ধরে। নিলয় একদম চুপসে যায়। নিজেই নিজের ওপর অবাক হচ্ছে। সে নিজেই মনে মনে বলছে, আমি কি আসলেই মাপিয়া? এত ভয় পাচ্ছি কেন? এত নার্ভাস কেন মনে হচ্ছে নিজেকে? নিলয় কিছু বলতে যাবে, তার আগে নেহা নিলয়ের হাত থেকে আরেকটু দূরে সরে যায়। বক আর রং বেরঙের পাখিদের দিকে তাকিয়ে থাকে। তখনই নেহা বলে, তোমার আঁখি পাতে দৃষ্টিগোচর হবে, ভেসে যাব বহু দূরে। বৃষ্টি বিলাসের সাথে করব জ্যোৎস্না স্নান বিলাস। মনের সরোবরে ভাসব অনেক দূরে। তুমি আছো হৃদয় মন্দিরে, আমি স্বপ্ন হব, পূর্ণ হব ভালোবাসার সমুদ্রে। নিলয় নেহার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। শক্ত করে ধরে আছে নেহা। নিলয় বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা এখন চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি করছে। এরকম মুহূর্ত নিলয় কখনো আসেনি। তার বদলে এসেছে রক্তের ছন্দ, দ্বন্দ্বে আটকে থাকা শিহরিত খুনের নেশা। কেমন যেন ব্যাকুল করা মুহূর্ত নিলয় উপভোগ করছে। ফিরে ফিরে বাতাস, সকালের রোদ্দুর যেন নেহার মুখে এসে পড়েছে। রাজহাঁসের ডাক, কাদা খচাদের কাদার ঘ্রাণ, বাতাসে কলা পাতার উচ্ছ্বাসিত গান, বকেদের উড়ে চলার শব্দ, পাখিদের কলকাকলি, আর সাথে তনায়াত ধৃত নেহার মুখশ্রী নিলয়কে মাফিয়া জগৎ থেকে যেন বের করে এনেছে। নেহাকে ঢাকতে যাবে, তখন নিলয় খেয়াল করে রাস্তার উপরে কিছুটা দূরে চারজন ছেলে দাঁড়িয়ে আছে। মুখগুলো অচেনা নিলয়ের।
নিলয়ের তাকানো দেখেই তারা দৌড়ে গাড়িতে যেয়ে বসে। নিলয় অবাক হয় আর ভাবতে শুরু করে। কেন তারা এইভাবে পালাতে গেল? তার মানে কি আমাদের ফলো করছে তারা? কে হতে পারে ফলো, বা কেন করছে? আমার পিছনেই তাহলে কি অনেক আগে থেকেই এসেছিল? কারা হবে? সাজিদের লোক, নাকি মোশরাফের লোক, নাকি শফিক সাহেবের লোক? নিলয়ের মাথাটা যেন গরম হতে থাকে। ভেতরে থাকা মাফিয়ার সেই সেট যেন জেগে উঠতে থাকে। ভয়ঙ্কর সেই রূপ, যেটার শেষ ভালোবাসা নয়, রক্তের স্রোত। নিলয় হাতটা ছাড়াতে যাবে, কিন্তু নেহা ছাড়তে চাচ্ছে না। লোকগুলো নিলয়ের এমন আচরণ বেশ ভালো করেই খেয়াল করে। গাড়ি চালিয়ে চলে যায়। নিলয়ের সন্দেহটাই ঠিক, তাদেরকে ফলো করছিল তারা। কিন্তু কেন? নিয়ে আছে তাই, নাকি আমাকে মারতে চাই? দেখো না নিলয়, পাখিদের দিকে তাকিয়ে। ওই যে উঁচু ডালে দুটি পাখি বসে আছে একসাথে। ওরা কারা জানো? কারা? নিজেকে একটু স্বাভাবিক করে নিলয় বলে। তুমি আর আমি। দেখো না, ওদের থাকার জায়গা কিন্তু ঠিকভাবে নেই, তবুও তারা একসাথে বসে কতটা আপন মনে সামনে তাকিয়ে আছে। জানো মেয়েটা ছেলেটাকে কি বলছে? কি বলছে? বলছে তোমার পাশে আমি সারা জীবন থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। হুম, তুমি দূর থেকেই বুঝে যাচ্ছ কোনটা ছেলে আর কোনটা মেয়ে। এই তুমি এমন আনরোম্যান্টিক কেন? ও হ্যাঁ, তুমি তো মাফিয়া। তোমার কি আর কল্পনা করতে ভালো লাগে? হয়েছে হয়েছে, রাগ দেখিয়ে লাভ নেই। এখন চলো আমরা যাই। আর কত দূর? নেহা আর নিলয় আবারও চলতে শুরু করে। নিলয়ের জুতোর ভেতরে লাগানো আছে পিস্তল, যা সব সময় রেখে দেয় ও। বাইকের পেছনে নেহা বসে আছে। এতক্ষণ ভালোই ছিল, কিন্তু বিলি একসাথে ভেজার পর নেহা যেন আরো নিলয়ের কাছে চলে আসে। নিলয় যেন আবারও অন্যরকম হয়ে যাচ্ছে। তবে নিলয় নেহাকে নিয়ে নয়, ভাবছে আপকামিং শত্রুদের নিয়ে। সত্যি মাফিয়া হওয়ার রাস্তাটা সহজ হলেও সেই রাস্তা থেকে পুনরায় বের হয়ে আসার রাস্তাটা বেশ দুর্গম। এই যে এই বাড়িটা। নিলয় জোরে ব্রেক কষে। নেহা নিজেকে আর ধরে রাখতে পারে না, সোজা নিলয়ের ওপরে ঝুঁকে এসে পড়ে। নিলয় কিছু বলার আগে নেহা বলে, কি ব্যাপার মাফিয়া? খুব তো শয়তানি শিখেছেন। ওই একদমই না, আমি আসলে, আচ্ছা বাদ দাও, এই বাড়িটাই। বাট শর্ত একটা, বাবা যেন এসব না জানে। নিলয় বাইক থেকে নামে। কয়েকটা বাচ্চা দৌড়ে আসে ওদের কাছে। হয়তো গাড়ির শব্দ শুনে গাড়িটা দেখতে এসেছে। নিলয় বাড়ির চারপাশে তাকায়। সুপারি গাছের পাতা দিয়ে বেড়া বা পাঁচিল করা ছোট্ট একটি প্রবেশ জায়গা, সেটাও বাঁশ আর কঞ্চি দিয়ে তৈরি। নিলয় নেয়ার হাত ধরে ভেতরে প্রবেশ করে। সামনে দুই রুম বিশিষ্ট একটি ছোট টিনের ঘর। ছোট্ট টিনের ঘর। দুজন মহিলা বসে আছেন। একজন রান্না করছে, অন্যজন তরকারি বেড়ে দিচ্ছে। পুরো বাড়িতে দুজন মহিলা আর বাচ্চাদের আনাগোনা। তাছাড়া তেমন কাউকে চোখে পড়ছে না। নিলয় সব দিক তাকিয়ে খুঁজছে কোনো পুরুষ আছে কিনা। যদি থাকে তবে তা হয়তো নেহার বাবাই হবে, আসল বাবা, যিনি কিনা নেহাকে ফেলে দিতে চেয়েছিল। নিলয় তাকে মেরে ফেলতেই যেন মরিয়া হয়ে আছে। লোকটার প্রতি অজস্র ঘৃণা আর রাগ জমে আছে ওর। নিলয়দের দিকে মহিলা দুজন তাকায়, সাথে সাথেই মাথায় কাপড় দিয়ে বলে, আপনারা কারা? এখানে কি করছেন? নেহা নিলয়ের পেছন থেকে সরে আসে। নিলয়ের পাশে এসে দাঁড়িয়ে বলে, মিমকে। ময়লা চিটচিটে ধূসর রঙের তরকারি বেছে দেওয়া মহিলা বলে ওঠে। আমি মিম কেন? নেহা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকটা সময়। নেহা দু কথা শোনানোর জন্য প্রস্তুত হতেই নিলয় বলে, আর উনি কে? আমি সাজেদা, ও আমার মামাতো বোন। মানে আপনি প্রথম বাচ্চা ফেলে দিয়েছিলেন রাস্তায় আপনার ভালোবাসার মানুষের কথা শুনে। তারপর আপনার বোন মিম, সেও বাচ্চা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু একজন লোক এসে বাচ্চা নিয়ে যায়। মাইম ছিল আপনার ভালোবাসার মানুষের নাম। মহিলা দুজন চোখ বড় বড় করে তাকায় ওদের দিকে। নিলয়ের শিরদাঁড়া যেন সঞ্চারিত হতে থাকে, লোমগুলো দাঁড়িয়ে যায় রাগে। পা উঁচু করে পিস্তল হাতে নেওয়ার প্রস্তুতি নিতেই নেহা ইশারায় কোনো রকমে নিলয়কে থামিয়ে দেয়। মহিলা দুজন তখনও ওদের দিকে বড় বড় চোখ করে চেয়ে আছে। হয়তো ভাবছে এরা এত কিছু কি করে জানে, এরা কারা। আর এদিকে নিলয়
সাজেদার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। হুট করে রাগ চলে যাচ্ছে, আবার বাড়ছে। অশান্ত অস্থির হয়ে যাচ্ছে নিলয়ের হৃদয়। পাশে নেহা কখন যে কান্না করে দিয়েছে টেরই পায়নি। তারপর তোমরা কারা? সাজেদা বেগম কথাটি বলে ওঠে। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নেহা বলে, জি, আমি নেহা ও নিলয়, আপনার ছেলে। আর আপনাদের দুজনের ভুলের জন্য আমরা অন্যের কাছ থেকে বড় হয়েছি। দুজন মহিলা এগিয়ে আসে ওদের দিকে। ওনাদের চোখে মুখে কাতরতার প্রকাশ। ভালোবাসার মায়াজালে যেন দুজন মহিলার চোখ ছেয়ে গেল জলে। আমাদের মাফ করে দাও তোমরা। আমাদের জন্য তোমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। কেন করেছিলে এমন? আমাদের দোষটা কোথায়? আমরা কি করেছিলাম? আমাদেরকে একদম স্পর্শ করবেন না। নিলয় গম্ভীর হয়ে কথাগুলো বলে। দুজন মহিলা থেমে যায়, কেমন যেন লজ্জায় মাথা নিচু করে নেয়। নিলয়ের চোখে পানি নেই, এক রাশ রাগ জমা হয়ে যেন লাল রং ধারণ করেছে। তোমাদের কোনো দোষ নেই, দোষটা আমাদের। কিন্তু একটা কথা তোমরা নিশ্চয়ই জানো, মায়ের কোনো ধরনের জাত হয় না, মায়ের কোনো জাতের ধরন হয় না, কোনো পার্থক্য নেই। মা তো মা হয়। সন্তান যেমনই হোক না কেন, মায়ের কাছে সে নির্দোষ। কিন্তু কোনো মা যদি দোষ করে, সন্তান তা মেনে নিতে পারে না। কথাটা নিশ্চয়ই জানো, মা যদি খারাপও হয় তবুও সে মা হয়। নিলয় আর নেহা কোনো কথা বলছে না। অনেক কিছু বলার ছিল, কিন্তু সব কিছু যেন মাথা থেকে হারিয়ে গেছে। কাতর দৃষ্টিতে নিলয় ওনার দিকে তাকিয়ে চলে আসতে যাবে, তখন সাজেদা বলে, বাবা নিলয়, জানতে চাইবে না আমরা কেমন আছি? তোমার কাছে জানতে চাইছি না তুমি কেমন আছো, কিভাবে আমাদের পেলে। কারণ মায়ের মন ঠিকই বলছে তুমি ভালো নেই। আচ্ছা, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, আর দয়া করে এখানে কখনো আসবে না। কারণ আমরা সভ্য সমাজে নিজেদের মানিয়ে নিতে পারিনি। আমরা দুজন ছিলাম রাতের পরী। এই যে বাচ্চারা এখানে আছে, এদের ঠিক বাবা কে এরা নিজেরাই জানে না। অন্যের বাচ্চাদের নিয়ে আমরা এখন থাকি। টাকাগুলো আসে শফিক সাহেবের থেকে। উনি বলেছেন আমরা নাকি তার একদিন কাজে আসতে পারি, সে কারণেই আমাদের রেখে দিয়েছেন। তবে তিনি বলেছিলেন আমাদের ঠিকানা কেউ জানবে না। কিন্তু সন্তানের থেকে মা যতই খারাপ হোক না কেন, আলাদা কি সত্যিই করা যায়? আর যারা সত্যি আলাদা হয়, যেমন বৃদ্ধাশ্রম বা বউ আসার পর সংসার আলাদা করে নেয়, তারা আদৌ সন্তান কিনা কে জানে। তারা হতে পারে পশু। ভালো থেকে নিলয়, তোমার জন্য দোয়া থাকবে আমার সব সময়। নিলয় ঘুরে দাঁড়ায়, মায়ের দিকে নরম দৃষ্টিতে তাকায় নিলয়। মা ওর দিকে চেয়ে আছে। নিলয় স্পষ্ট তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের চোখে পানি ছলছল করছে, এক মায়া দৃষ্টি। সেই দৃষ্টিতে যেন কোনো অভিযোগ নেই, আছে কেবল অজস্র মায়া আর আশীর্বাদের সৃষ্টি। নেহা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনেই চুপ হয়ে তাকিয়ে আছে। নিলয় কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। নেহাও নিলয়ের সাথে চলে আসে। বাইক স্টার্ট দিয়ে নিলয় নেহাকে নিয়ে চলে আসে। সে বিলের ধারে এসে বাইক থামায়। দুপুরের কড়া রোদে বিলের পানিকে আরো উজ্জ্বল করে দিয়েছে। বাইক থেকে নেমে নিলয় রোদের মধ্যে বিলের দিকে তাকিয়ে থাকে। কখন যে সে কান্না করে দিয়েছে টের পায়নি। নেহা এসে ওর হাত ধরে। নেহা স্পষ্ট দেখেছে নিলয় কাঁদছে। কাঁদছো কেন তুমি? তোমার তো কাদার কথা না, তুমি না মাফিয়া। মায়ের কাছে ছেলে মাফিয়া হতে পারে না। কেন কাঁদছি আমি নিজেই জানি না। এসেছিলাম আজ বোঝাপড়াটা একবারে ঠিক করে দিতে। কত জমানো কষ্ট, রাগ, অভিমান জমা ছিল মনের একদম গভীরে। বুঝতে পারছি না মায়ের উপর সন্তানের অভিমান আসলে কেমন হয়। অনেক বেশি চেয়েছিলাম সব ধ্বংস করতে, কিন্তু কি হলো? মহিলাটার মুখের দিকে তাকিয়ে সব কিছু যেন পাল্টে গেল। আমার সব কিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পালিয়ে এসেছি আজ আমি প্রথমবার। প্রথম এই মাফিয়া পালিয়ে এসেছে। চোখের পানি দেখতে দিবে না কাউকে। ধুর পাগল, এটা পালানো বলে না, এটা ভালোবাসা। কিন্তু
একটা বিষয় বুঝতে পারছি না, বাবা কেন এনাদের ব্যবহার করবে? কি করবে উনি? তোমার বাবা একজন রিয়েল মাইন্ড গেমার। এক পা ফেলার আগে 5 পা আগে ফেললে কি হবে সেটা ভেবেই উনি এগিয়ে যায়। আমারও খুব ভালো লাগে এমন ধীর গতি সম্পূর্ণ বুদ্ধিমান খেলোয়াড়ের সাথে মাইন্ড গেম খেলতে। ওরা আর সেখানে থাকে না, বাড়ি থেকে চলে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। শফিক সাহেব নিলয়ের রুমে এসে বসে। নিলয় ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। শফিক সাহেব গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। নিলয়, আমি শহরের মেয়র হতে চাই। হুম। ক্ষমতা আমার করে নিতে চাই। কোনো প্রতিদ্বন্দ্বী চাই না আমি চাই না আমার বোর্ডে কেউ কথা বলুক। কেউ বলবে না। না নিলয়, বলবে। একজন আছে, সে বলবে। সে পারে অনেক কিছুই করতে, কাউকে ভয় পায় না সে। সে সাহসী, সে একাই যথেষ্ট, সে একা চলতেই ভালোবাসে। কে সে? সময় হলে বুঝবে। আমি চাই না সে থাকুক, মানে হলো আমি চাই না সে দুনিয়াতে বেঁচে থাকুক। শফিক সাহেব রহস্যময়ী এক হাসি দিয়ে চলে যায়। নিলয় জানালার কাছে এসে দাঁড়ায়। ওনার বলা সেদিনের কথাগুলো আজ অনেক বেশি ভাবছে নিলয়। তিনি বলেছেন কখনো মানুষ চিনতে যেও না। মানুষকে স্বয়ং উপরওয়ালা ছাড়াও চিনতে পারে না। মানুষের মধ্যে অনেক দিক থাকে, তবে মানুষের সাথে শয়তানের একটা সম্পর্ক আছে। যারা এই শয়তানের সম্পর্কটাকে ভেঙে চুর তছনছ করতে পারে সেই মহাপুরুষ। আর যে পারে না সে নিকৃষ্ট মানব। সমাজে মানুষ চিনতে গেলেও নিকৃষ্ট মানুষ প্রথমে পাওয়া না গেলেও সময়ের গতিতে ঠিক চেনা যায়। তাই মানুষকে চিনতে কোনো প্রকার তাড়াহুড়া না করাই ঠিক। সময় নামক গতিধিক বস্তু ঠিক মানুষকে চিনিয়ে দিবে। নিলয়ের ফোনটা বেঁচে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে অজানা একটা নাম্বার। নিলয় রিসিভ করে। হ্যালো নিলয়, আমি রেনু বলছি। ওরা মিনুকে ধরে নিয়ে গেছে। শাহিন এসে আপনার কথা জানতে চাইল। আবিরকে। ওরা জেনে গেছে মিনু আবিরের সাথেই থাকে, তাই কেস না তুলে নেওয়ায় ওদের সমস্যা হচ্ছে। আপনাকে চাই, এ কারণে মিনুকে তুলে নিয়ে গেছে। হসপিটালের ডাক্তারের কাছ থেকে ফোন নিয়ে আপনাকে কল দিয়েছি। আপনি ওকে বাঁচান, জানোয়ারেরা আমার ভাইকে মেরে ফেলবে। নিলয় ফোন কেটে দেয়। গা থেকে শার্ট খুলে সাদা রঙের একটা গেঞ্জি পরে ও। গেঞ্জির সামনে ভৌতিক মাস্ক সহ একটা ভূতের ছবি আঁকানো। কালো রঙের ছেঁড়া স্টাইলের প্যান্ট পরে বড় বুট জুতো পরে নেয়। দুই পায়ের সাথে পিস্তল চেন কভার দিয়ে আটকে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুলগুলো বড় স্পাইক করে স্টুডেন্ট চশমা পরে নেয়। টেবিলের ওপর ভৌতিক মাস্কটা পেছনে গেঞ্জির নিচে আটকে নেয়। অন্যদিনের মতো মাফিয়া লুকে সে বের হচ্ছে না। সাদাসিধে হাবা বাবা লোকের মতো সে আজ মিশনে যাচ্ছে। নীলার দরজা থেকে বের হতেই নেহা ওর হাত ধরে। কি ব্যাপার মাফিয়া, কোথায় যাচ্ছেন এভাবে? নিলয় অসময়ে বাইরে গেলে কারণ ছাড়া যায় না। আর কেন এবং কোথায় যাচ্ছি সেটা কাউকে বলে না। বাপরে, কি অ্যাটিটিউড! তুমি একটু তোমার বাবার উপর নজর রেখো। ওকে জনাব, তবে তাড়াতাড়ি ফিরবো। নীলয় কোনো উত্তর দেয়নি। বাসা থেকে বের হয়। নেহার গাড়িতে করে সে বের হয়। নীলয় পকেট থেকে ফোনটা নিয়ে ফোন করে আরশাব, সাকিব, হাসান, শাওন আর সায়নকে। নেহাদের বাড়ি থেকে বের হয়ে সে বড় বাজারে আসে। গাড়িটাকে স্পিডে টার্ন করতেই বাইকের সাথে কোনো রকমের ধাক্কা লাগা থেকে বেঁচে যায় সে। নীলয় এসবের কোনো খেয়াল নেই। সে গাড়ি চালাতে ব্যস্ত। বাইকে থাকা ব্যক্তিটি উচ্চস্বরে গাড়ি দিতে যাবে, তখনই অবাক হয়ে চেয়ে থাকে, কারণ বাইক যে চালাচ্ছিল সে নিশি। নিশি বোকার মতো তাকায়। জানালা দিয়ে সে স্পষ্ট নিলয়কে দেখেছে। উচ্চস্বরে বলে আবির, কিন্তু আবির নাম ধরে নিলয় শুনতে পায় না। সে কোন দিক না তাকিয়ে গাড়ি চালাতে থাকে। নিশি নিলয়কে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। আচ্ছা, ওটা কি সত্যিই আবির ছিল, নাকি আমি ভুল দেখেছি? এভাবে হিরো রূপ নিয়ে সে কোথায় যাচ্ছে, আবার গাড়ি চালিয়ে? শিওর ওটা আবির হতে পারে না, কিন্তু আবিরের মতোই তো মনে হলো। নিশি সব ভাবতে ভাবতে গাড়িটার পিছু নেয়, কিন্তু গাড়িটা অনেক দূর চলে গেছে। নিশি তবুও অনুমান করে চলেছে সেদিকে। নিলয় ফোন হাতে নেয়। নিশির নাম্বার ভেসে আছে। ফোন কেটে দিয়ে সায়নকে কল দেয় সে। মিন্নুকে পেয়েছিস? হ্যাঁ ভাইয়া, শাহিন একটা গুদাম ঘরে আছে,
আমার মনে হয় রেনুকে ওরা এখানে তুলে এনে সবাই মিলে ধর্ষণ করেছে। নিলয় ফোন কেটে দেয়। রাগের পরিমাণ আবার বেড়ে যায় ওর। গাড়ির লোমগুলো দাঁড়িয়ে যেতে থাকে। গাড়ির স্পিড আবারও বাড়িয়ে দেয়। সায়নের বলার ঠিকানাতে নিলয় পৌঁছে অনেক দূর গাড়িটা পার্ক করে। চারপাশে অনেক অন্ধকার। কেবল দূরে একটি ছোট্ট গোদাম ঘরে সামনে 40 ওয়াটের বাল্ব কোনো রকমে জ্বলছে। আবির পকেটে হাত গুজে তাড়াতাড়ি হেঁটে যায়। দরজা ভেতর থেকে আটকানো। দরজার কাছে যেতেই নিলয় শুনতে পায়, তোর সাহস কি করে হয় আমাদের নামে কেস করিস? এই, তোর বোনকে আবার তুলে নিয়ে আসবো, তোকে মেরে এখানেই রেখে দেব। তোর সাথে যে থাকে ওটাকে আগে মেরে রেখে দেব। কত সাহস আমাদের নামে কেস করে শালা মা। কথাগুলো বলে শাহিন মিন্নুর পেটে জোরে লাথি দেয়। মিন্নু চিৎকার দিয়ে উঠে বলে, আমারে ছাইরা দেন, আমি কিছুই করি নাই। ভাইজান আমারে নিয়ে পুলিশদের কাছে গেছিল, আমি তো ভাইজানের সাথে ছিলাম। আমারে ছেড়ে দেন ভাইজান, আমারে বাঁচান। শাহিন আবারও গালে দিয়ে বলে, এই রফিক, যে মা কুত্তার বাচ্চাকে বেলটা খুলে পেটাতে থাক। রাফিক কোমর থেকে বেড খুলে কয়েকবার বাড়ি দেয়। মিন্নু চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তখন শাহিন শুনতে পায় দরজায় টোকা মারার শব্দ। বেশ জোরেই শব্দটা আসছে। এই রফিক, দেখ তো কোন হালারপুত আসলো রে অসময়ে। পরিচিত হইলে বিদায় কর, আর না হলে ভিতরে নিয়ে আয় শালাকে, ধরে পিটাইব। কাজের সময় ঝামেলা ভালো লাগে না। রাফিক যে দরজা খোলে দেখে বাইরে একজন দাঁড়িয়ে আছে। গোলগাল চেহারা, মুখটা মায়াবী, হাবা ভাবা টাইপ, তবে স্টাইল সেই লেভেলের বেশি। পা থেকে মাথা অব্দি রাফিক তাকিয়ে দেখে। কে তুই? নিলয় হাসি হাসি মুখে কাঁচুমাচু হয়ে বলে, ভাইয়া, শাহিন ভাইয়া আছে? কেন, তাকে কি দরকার? ভাইজান, আসলে আমি আপনাদের কাছে মাপ চাইতে আসছি। মানে আপনারা যাকে খুঁজছেন, আমি সেই ছেলে, মানে আবির। ওহ, তুই এত মানে করিস কেন? দেখে তো তোকে গুবে চড়া লাগছে। তুই কেস করছিস আমাদের নামে? সাহসটা খুব বেশি। এই, কে আসছে রে? ভাই, সেই মালটা আইছে, যেই শুনছে পুলাটাকে তুইলা নিয়ে আসছো, সেই চইলে আইছে। কি জানি নাম কইল। আবির ভাইয়া, আমি আসছি। ভিতরে নিয়ে আয়। আর শোন, দরজা তালা দিয়ে চাবিটা জানলা দিয়ে বাইরে ফেলে দে। রেনুর সরি নিয়ে যেদিন খেলেছিলাম সেই দিন যে মিউজিকটা জোরে বাজছিল সেইটা চালু কইরা দে। আজ বোঝাবো উপকার কাকে বলে। মালকে নিয়ে আয় সামনে। চোখ বন্ধ করে। রেনুর কথা শুনতেই অস্বাভাবিক মুখের রং পাল্টে যেতে থাকে। ডান হাতে মুষ্টিবদ্ধ করে কয়েকবার নিজের দাপনাতে কিল দেয়। মনে মনে সে হাসে, তবে সে হাসিতে কোনো শব্দ নেই। হাসিটা কেউ দেখবে না। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়। 5 জন ছোট একটি ঘরে মিন্নুকে পেটাচ্ছিল। নিলয় কয়েক পা ভেতরে প্রবেশ করে। রাফিক দরজা আটকে তালা দিয়ে চাবিটা জানালা দিয়ে ফেলে দেয়। মিন্নু নিলয়কে দেখে হামাগুড়ি দিয়ে ওর কাছে আসতে যাবে, তখনই শাহিন বসা থেকে উঠে ওর পিঠে এক পা করে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। নিলয় চশমাটা খুলে গেঞ্জির কাপড়ে মুছে আবারও পরে নেয়। নীলার দিকে তাকিয়ে সিগারেট জ্বালিয়ে ধোঁয়াগুলো ওপরের দিকে ছেড়ে দিয়ে বলে, তুই তাহলে আবির? দেখতে তো মার্শাল্লাহ, মনে তো হয় না কখনো কারোর সাথে মারামারি করেছিস। এত দেখতে হিরোর মতো কেন তুই? রেনুর সাথে তোর কিসের সম্পর্ক? দেখ ভাই, আমার সাথে কেউ ঝামেলা করে না, জেনেও করে না, না জেনেও করে না, কারণ আমি মানুষটা ভালো না। প্রথমে বোঝাই, কিন্তু পরে না শুনলে খবর দিই। যেমন রেনুকে কইছিলাম, চল অনেক টাকা দেব। মেয়েটার শরীরে আগুন রে ভাই, আগুন আছে। এত মানুষের লগে শুয়েছি, তবুও আগুন কমে না। ও হাহা, যা বলেছিলাম, মেয়েটা একটা মাল। কথাটা বলে মিন্নুকে জোরে চেপে ধরে শাহিন। নিলয় একটু মুচকি হাসে। শাহিন ওর হাসির দিকে তাকিয়ে থাকে। আবির হাসি মুখে এগিয়ে যায় খালি চেয়ারের দিকে। তারপর চেয়ারে এক হাত দিয়ে টেনে নিয়ে শাহিনের সামনে গিয়ে বসে। পায়ের উপর পা তুলে কয়েকবার ঘাড় নাড়াতে থাকে। শাহিন বলে, বাহ, তোর অ্যাটিটিউড সত্যি ভালো লেগেছে। তুই অনেক ইন্টারেক্টিভ, দেখতে তো ললিপপের মতো, কিন্তু কেন জানি না তুই অনেক বুদ্ধিমান। শাহিন মিন্নুকে ছেড়ে দেয়।
মিনু কোনো রকমে হামাগুড়ি দিয়ে নিলয়ের কাছে এসে বসে। শাইনের পেছনে সবাই এসে দাঁড়ায়। মৃদু শব্দে মিউজিক বাজতে থাকে, ইংলিশ গান বাজছে। মিনু কাঁদতে কাঁদতে বলে, নিশোর বাইকের আলোতে দেখে দূরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। বাগানের কাছাকাছি গাড়িটা রাখা। নিশি গাড়ির সামনে এসে দাঁড়ায়। নীলা যে গাড়িতে করে এসেছে এটা সেই গাড়ি। আশেপাশে তাকায় নিশি, কাউকে দেখতে পাচ্ছে না। গাড়ির দরজায় কয়েকবার টোকা দেয়, কাঁচগুলো ভেতর থেকে আটকানো, কেউ নেই গাড়ির কাছে। আবির নাকি অন্য কেউ? এটা আবির হতে পারে না। ও গাড়ি চালাতে পারে, এটা মানতে পারছি না, কিন্তু আমার চোখও তো ভুল কিছু দেখেনি। আবিরই গাড়ি চালাচ্ছিল, আর চোখে মুখে অন্যরকম কিছু ছিল, কিন্তু সে কোথায়? নিশি খুঁজতে থাকে। আর একজন কে ছিল? নিলয়ের কথা শুনে শাইন বসা থেকে উঠে দাঁড়ায়, আর একটু সিগারেট জ্বালিয়ে নিলয়ের কাছাকাছি এসে মুখে ধোঁয়াগুলো ছুঁড়ে দেয়। রাফিক এসে নিলয়ের চোখ থেকে স্টুডেন্ট চশমা খুলে নেয়। দেখ, ধরে বাইক হয়েছে, মারবে না, কেসটা ভালোভাবে যে তুলে নে। রাফিক কথাটা শেষ করে চশমাটা শার্টের কাপড় দিয়ে মুছে নিলয়ের চোখে আবার পরিয়ে দেয়। নিলয় আবার বলে, আরেকজনের নাম কি ছিল? শাইন কোমর থেকে ছুরি বের করে নিলয়ের গলার কাছে ধরে, তারপর গালি দিয়ে বলে, শালার বাচ্চা, তোকে ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু তুই তো দেখি একটা ভেজাল লোক। তোরে না মায়েরা শান্তি হবে না তুই। আর একজনের নাম কি ছিল? ও ভাই, একে কি করবো রে? চেহারা দেখা তো মারতে ইচ্ছে করছে না। তুই বল কি করব? আর একজনের নাম কি ছিল? রাফিক এসে নিলয়ের ডান হাতের কবজিতে হকি স্টিক দিয়ে জোরে জোরে বাড়ি দেয়। হকি স্টিক ভেঙে চলে যায়। অন্যদিকে রাফিক হাঁ করে তাকিয়ে থাকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, রাফিকের কাঁধে হাত রেখে বলে, বল আর একজনের নাম কি ছিল? ওই তৌকির, মার শালাকে, বহুত পেচাল করছে। তৌকির নামের ছেলেটা এসে নিলয়ের পায়ে স্টিক দিয়ে বাড়ি দেয়। সে স্টিকও ভেঙে ছুটে যায় অন্যদিকে। নিলয় ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়, চোখ থেকে চশমাটা খুলে ঠিকমতো রেখে দেয়। কয়েকবার গলা নাড়িয়ে টেবিলে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। মিন্নু হাঁ করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মিন্নুকে বলে, মিন্নু, তুই ঘরের কোণাতে যে চোখ বন্ধ করে বসে থাক। কেন রে শালা? তোকে মারবো, আর ও এটা দেখে ভয় পাবে। তোকে এখানেই কেটে রেখে দেব। রেনুর গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আবির, তুই শালার কথা শুনবি না, বল। আমাকে কিন্তু চিনিস না, তোকে বুঝিয়েছিলাম কিন্তু শুনলি না। তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। মিন্নু, তুই কি জানিস তোর বোনের গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আমি হাত দিয়েছিলাম। ওর ওড়নাটা কেড়ে নিয়ে এই জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম। এরপর ওর বুকে হাত দিয়ে। তৌকির আর কিছু বলতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই যেন স্তব্ধ হয়ে যায়। চারপাশ যেন নীরবতা ভর করেছে। সবাই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ যেন সবার কপালে উঠে গেছে। রাফিকের হাত কেঁপে হকি স্টিকটা নিচে পড়ে যায়। মিন্নু চোখ বন্ধ করে ফেলেছে। সে বুঝতে পারছে না কিসের আবার এত নীরবতা এই ছোট ঘরে জমা হয়েছে। তৌকির কথাটা বলার সাথে সাথেই নিলয় পাশে দাঁড়িয়ে থাকা শাইনের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তৌকির গলায় জোরে টান দিয়ে বসে। গলার মাঝখান দিয়ে যেন হাঁ হয়ে যায়। রক্তগুলো ফিনকি দিয়ে বেরোতে থাকে। তৌকির মাটিতে পড়ে যেয়ে শটান হয়ে নীরব হয়ে যায়। নিলয়ের সাথে সাথেই পেছন থেকে মাস্ক বের করে মুখে পরে নেয়। মাস্কের ভেতর দিয়ে ঠোঁটে সিগারেট লাগানো আছে, একধারে টেনে যাচ্ছে ও। মাস্ক পরতে শাইন বলে ওঠে, নিলয়। নিলয় শব্দ করে হেসে ওঠে। বিদকুটে সেই হাসির শব্দ। ধীর পায়ে মিউজিক সিস্টেমের কাছে এগিয়ে যায়। তারপর ভলিউম বাড়িয়ে যখন ফিরবে দেখে রাফিকের হাতে হকি স্টিক। রাকিবের বাহুতে যে কয়েকবার ছুরি আঘাত করে। মিরাজ নামের ছেলেটা দৌড়ে দরজার কাছে যেয়ে দরজা খোলার চেষ্টা করে। রফিক যন্ত্রণায় চিৎকার দেয়। নিলয় আবার বলে, কে প্রথম রেনুর গায়ে হাত দিয়েছিল? আরেকজন যে ছিল সেই প্রথম হাত দেয়। সেই আগে সব করে, তারপর আমরা। কথাটা শোনার সাথে সাথেই নিলয় রফিকের পেটে
পরপর 7 বার ছুরি ঢোকায়। শাহিন, মিরাজ আর জাহিদ ভয়ে চুপসে দাঁড়িয়ে যায়। নীলয় ছুরিটা ফেলে দেয় হাত থেকে, পা দিয়ে হকি স্টিক হাতে তুলে নেয়। আবারও বলে, আর একজনের নাম কি ছিল? ভাই, নাম বলা নিষেধ। নীলয় হকি স্টিক নিয়ে ওর দিকে এগিয়ে যাবে। তখনই শাহিন কোমর থেকে পিস্তল বের করে বলে, শালা, তুই অনেক ঝামেলা করেছিস। আমি জানি তুই কে, তোকে মাস্ক কে না চেনে, কিন্তু তুই আজ বেঁচে ফিরতে পারবি না। তোকে মেরে আমি হব দ্য কিং অফ মাফিয়ার। একটা বুলেটই তোর জন্য যথেষ্ট। নীলয় পা উঁচু করে চেন খুলে পিস্তল হাতে নিয়েই শার্ট করে গুলি করে জাহিদের বুকে। জাহিদ দরজার সাথে যে ধাক্কা খায়। নীলয় জোরে হাসতে থাকে। নিলয়কে মারতে হলে কোনো ভূমিকা নয়, ধরবি আর মারবি, না হলে পরে কখনো সুযোগ পাবি না। আর একজনের নাম কি ছিল বল? বলবো না, তুই আমাদের মেরে ফেললেও বলবো না। তাহলে মরে যা। নীলয় আরও একটি গুলি চালায়। মিরাজও দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। শাহিনের দিকে পিস্তল ধরাতেই বলে ওঠে, সাজিদ, মেয়র সাজিদ। নীলয় অনেক আগেই গুলি চালিয়ে দিয়েছে। শাহিনের কপালে যে গুলিটা লাগে। নীলয় আরও কয়েকটা গুলি চালায় রাগ প্রকাশ করার জন্য। বলেছিলাম না আমার কাছে কোনো দ্বিতীয় সুযোগ নেই। পুরো ঘরটা নীরব হয়ে যায়। কেবল মিন্নু চোখ বন্ধ করে যেন মিউজিক শুনতে পাচ্ছে। হঠাৎ মিউজিক অফ হয়ে যায়। মিন্নু ভাবছে এখনই সে আবিরের লাশ দেখতে পাবে। বুকটা ওর ধক করে ওঠে। গলা দিয়ে কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে সে চোখ মেলে তাকায়। দেখে 5 জন লোক যারা ওর আপাকে অপদস্থ করেছিল সবাই মরে পড়ে আছে। মিন্নু অবাক হয়। সে আরও সামনে তাকায়। টেবিলে একজন মাস্ক পরা লোক বসে আছে। আপনি কে? আমার ভাইজান কই? নীলয় কিছু না বলে একটু শব্দ করে হাসে, তারপর আস্তে করে মুখ থেকে মাস্ক খোলে। মিন্নু অবাক হয়ে তাকায়। কল্পনাই করতে পারছে না সে এটা দেখবে। তুমি মানে আপনি? আমি আবির না রে, আমি নিলয়, দেশের একজন টেরোরিস্ট। আমার আলাদা দুনিয়া আছে। সেই দুনিয়াতে আমি মাফিয়া। সেটা মাফিয়ার দুনিয়া, যেখানে কোনো ভালোবাসা নেই, কোনো অনুভূতিও নেই, কোনো মায়াও নেই। আছে কেবল তোর সামনে পিছনে পড়ে থাকা লাশ আর রক্তের গন্ধ। মিন্নু হাঁটু ভাঁজ করে বসে মাথা নিচু করে নেয়। নীলয় অবাক হয়ে তাকিয়ে থাকে। গম্ভীর হয়ে বলে, কি রে, এইভাবে কেন তুই বসছিস? আমি নেহা আপার থাইকা রকস্টারের গল্প শুনছি। তাকে যারা দেখে তারা সবাই এইভাবে বইসা মাথা নিচু কইরা থাকে, না হইলে সে তাকে মাইরা ফেলে। আমিও বইসা পড়ছি। নীলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। টেবিল থেকে উঠে মিন্নুর হাত ধরে ওপরে তোলে, তারপর গালে চড় দিয়ে বলে, তুই কেন বসবি? তোকে তো ভালোবাসি, তুই আমার ছোট ভাই, বুঝিস না? ভালোবাসি তোকে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, তুমি তো কইলা দুনিয়াতে তোমার কোনো ভালোবাসা নেই, কোনো মায়া নেই, তাইলে তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি ভালো লাগছে না? তোমারে আমিও ভালোবাসি, তবে তোমারে আবির ভাইজান কইয়া ডাকবো। ব্যথা পেয়েছিস চড় মেরেছি বলে? না গো ভাইজান, এইটা তো ভালোবাসা মারছো, আর ওরা মারে আমারে শেষ কয়রা লাইগা। তোর আপাকে যে বলবি আবির আর কখনো ফিরবে না তোদের শহরে। তোর আপাকে যারা কষ্ট দিয়েছিল একজন বাদে সবাই শাস্তি পেয়েছে। চিন্তা করতে মানা করবি, যে বেঁচে আছে সেও শাস্তি পাবে। আর শোন, এনে এটা ধর, এটা ব্যাংকের চেক বই। তোর আপাকে বলিস আর যেন রাতের পরি না হতে, জীবনটাকে গুছিয়ে নিতে বলিস। তোকে দেওয়ার মতো ভালোবাসা আর এই 1 কোটি টাকার চেক আছে, ব্যাংকে গেলে সব দিয়ে দিবে। তোর বাবাকে বলিস আর যেন নেশা না করে। তোর মাকে ভালো ডক্টর দেখাবি, আর হ্যাঁ, ভালো একটা ছেলে খুঁজবি, তোর বোনকে বিয়ে দিবি। যদি আর কখনো তোর বোনের দিকে কেউ চোখ তুলে তাকায়, তখন না হয় তুই নিলয়ের মতো হয়ে যাবি। শোন, ভালোবাসা একটা বিশাল ব্যাপার। তোর মাঝে তোর বোনের উপর ভালোবাসা বিশাল, যেটা নষ্ট হতে দিবি না। সুতরাং যেমনই হোস না কেন সবসময় রুখে দাঁড়াবি, মাফিয়ার মতো। চল এখন। মিন্নুকে নিয়ে নীলয় বের হয়। দরজার তালা দুটো গুলি করে তাকে কোলে নিয়ে বের হয়। মিন্নু শব্দ ছাড়া কাঁদছে, সে হাঁটতে পারছে না। নীলয় ওকে কোলে তুলে নেয়। নীলয়ের হাত থেকে রক্ত পড়ছে। রফিক ওর আহত হাতে স্টিক দিয়ে মেরেছিল, রক্তটা গড়িয়ে মাটিতে পড়ছে। মিন্নু নীলয়ের কোলে শুয়ে আছে। এমন স্বস্তিতে সে কোনোদিন থাকেনি। মিন্নু গলা জড়িয়ে ধরে নেয়।
নিলয় মিন্নুকে নিয়ে গাড়িতে যেয়ে বসে। কালো রঙের গাড়িটা চলে যায় তার গন্তব্যে। নিশি দেখে সেই গাড়িটা আবারও অনেক গতিতে বেরিয়ে যাচ্ছে। নিশি দৌড়ে গিয়ে ওর বাইকের কাছে আসতে যাবে, তখনই খেয়াল করে একটা ছোট বাড়ি থেকে আলো আসছে। দূর থেকে বোঝা যাচ্ছে কয়েকজন সেখানে পড়ে আছে। নিশি সেদিকে এগিয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে দেখে ও রুমের সব দিকে 5 জন লোক সেখানে পড়ে আছে। কি নির্মমভাবে কয়েকজনকে মারা হয়েছে। নিশি ভেতরে প্রবেশ করে, ফোন বের করে ক্যামেরা দিয়ে লাশগুলোর ছবি তুলে নেয়। ফ্লোরে পড়ে থাকা রক্ত মাখানো ছুরি দেখতে পায় ও। সব সিআইডি অফিসারদের ফোন দেয় নিশি। তারপর হাতে সাদা গ্লাভস পরে ছুরিটা হাতে এভিডেন্স ব্যাগে রেখে দেয়। একটা পিস্তল পড়ে আছে শাহিনের লাশের কাছে, সেটা তুলে নেয় ও। কয়েকটি সিগারেটের অর্ধেক অংশ পড়ে থাকতে দেখে। নিশি সেসবও কালেক্ট করে নেয়। টেবিলের ওপর কালো রঙের কিছু একটা পড়ে থাকতে দেখে ও। নিশি সেদিকে এগিয়ে যেতে যেতে ভাবতে থাকে, কে করেছে এসব? কোনো রকম ধস্তাধস্তি হয়নি, এখানে নির্মমভাবে মারা হয়েছে, কিন্তু কে করেছে? নিশি টেবিলের দিকে এগিয়ে যায়, চোখ চানা ভরা করে চেয়ে থাকে, কারণ টেবিলে পড়ে আছে ওর পরিচিত একটা জিনিস, যেটাও বহুবার দেখেছে ছবিতে, আবার সামনে মাস্ক, ভৌতিক মাস্ক, যেটা নিলয় পরে কোনো মিশনে যায়। তার মানে এগুলো সব নিলয় করেছে, কিন্তু কি করে? সাজিদ তো আমাকে কিছুই বলেনি। নিলয় মিশনে গেলে ওর বন্ধুকেই আগে বলবে, তাহলে সাজিদ কি জানে না? কিছুক্ষণ পর সমস্ত সিআইডি টিমের মেম্বার চলে আসে সেখানে। সব কিছু কালেক্ট করে সেখান থেকে কোনো কিছুই বাদ দেয়নি ওরা। রুম থেকে বেরোতে যাবে তখন নিশি খেয়াল করে একটা টাটকা একটি রক্ত বাইরের দিকে পড়তে পড়তে চলে গিয়েছে। নিশি সেই রক্ত বরাবর এগিয়ে যায়। বেশি দূর যেতে হয়নি, রক্তের পরিসমাপ্তি সে পেয়ে গেছে। গাড়ির চাকার ছাপ পড়ে আছে, সেখানে আবিরের গাড়ি রাখা ছিল। এই গাড়ির চাকার ছাপের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে, তখন একজন অফিসার এসে বলে, ম্যাম আমাদের কাজ শেষ। টেবিলের নিচে একটা চশমা পেয়েছি, মনে হচ্ছে এটা খুনেরই হবে। যত ছাপ ছিল রক্তের বা আঙ্গুলের সবগুলোই কালেক্ট করেছি। নিশি চশমাটা হাতে নেয়, এভিডেন্স ব্যাগের ভেতরে চশমাটা রাখে। কেমন যেন নিশি চেনা চেনা মনে হচ্ছে চশমাটা, কিন্তু ঠিক মনে করতে পারছে না। আমি চলে যাচ্ছি, হয়তো এটাই শেষ দেখা রে। ভালো থাকিস আর তোর আপাকে দেখে রাখিস। মিন্নুকে হসপিটালের বেডে রেখে নিলয় কথাগুলো বলে। মিন্নুর মাথায় হাত বুলিয়ে চলে আসেও। মিন্নু কান্নার জন্য কিছুই বলতে পারছে না। অনেক কিছুই বলার ছিল ওর নিলয়কে জড়িয়ে ধরে, কিন্তু সে পারছে না। মার খাওয়ার কারণে সে ক্লান্ত। হসপিটাল থেকে বের হতেই নিলয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের কল। নিলয়, কোথায় তুই? তোর সাথে আমার অনেক কথা আছে, আমার সাথে দেখা করবে আজ রাতেই। আমারও আছে রে, ঠিকানা বল। এই হুইনাবাদ, তু মেরা শের হে মেরা ভাই। তোর প্রিয় জায়গা দেখা হবে সেই বিলের ধারে। আচ্ছা। নিলয় গাড়িতে যেয়ে বসে, তখনই নেহার ফোন। নিলয়, বাবাকে দেখলাম এখন বাড়ি থেকে বের হতে। তুমি ঠিক আছো? আছি। নিলয় নেহার ফোন কেটে দেয়, আবার ফোন বেজে ওঠে। এবার নিশির কল। নিশি অনেকক্ষণ থেকে কল করছে ওকে। আবির আমার সাথে এক্ষুনি দেখা করবে। না, আজ রাতে তোমার সাথে দেখা করব, কিন্তু এখন না। বুঝতে পারছো না আবির, তোমাকে আমি নেহার গাড়িতে দেখলাম। তোমার গাড়ি যেখানে ছিল তার পাশেই একটা বাড়িতে 5 জন খুন হয়েছে, আর সেখানে খুনির মাস্ক আর চশমা পাওয়া গেছে। সন্দেহটা অনেক গভীর আবির। নিলয় ফোন কেটে দেয়। এরপর কি জানি টাইপ করে ফোনটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। গাড়িটা জোরে স্টার্ট দিয়ে সে চলে আসে শফিক সাহেবের বাড়িতে। তারপর তোমার হাতে কি হয়েছে? নিলয়ের হাতে আবারও নতুন ব্যান্ডেজ দেখে নেহা প্রশ্নটি করলো। নিলয় কোনো কথা বলল না, সোজা রুমে চলে আসে। পায়ে থাকা দুটো পিস্তলে ফুল গুলি লোড করে নেয় ও। গায়ে কালো কোট, মাস্ক আর আরো 2টা পিস্তল নিয়ে এসে রেডি হয়। কোথায় যাচ্ছ? নেহা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে চাও একজন হাজবেন্ড ও জীবনসঙ্গী হিসেবে, কিন্তু
সেটা মনে হয় এই জন্মে হবে না। জানি না আজ কি হবে, তবে তুমি ভালো থেকো। যদি বেঁচে ফিরি তবে দেখা হবে, আর যদি মরে। নেহা নিলয়ের মুখটা চেপে ধরে, কিছুই বলতে দেয় না আর। নেহার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। নিলয় বলে, আমি জানি নিহা, তোমার বাবা আমাকে মারতে চায়। কখনো বুঝতেই পারিনি তিনি এই মাফিয়া দুনিয়াতে সবচাইতে বড় ভিলেন। তিনি আমাকে তৈরি করেছেন, আবার তিনি আমাকে শেষ করে দিতে চান। প্রশ্নটা আমি ওনাকেই করব, কেন তিনি এমন করলেন? তিনি ঠিকই তো তোমাকে আমার হাতে দিতে চেয়েছে, তাহলে কেন এমন করছেন? সব কিছু তো আমি দিতেই চেয়েছিলাম, কিন্তু কেন করলেন তিনি? প্রশ্নগুলো আমি তার কাছেই করতে চাই। আর নিশ্চয়ই বুঝতে পারছো সেই সময়টা কেমন কঠিন হতে যাচ্ছে। জানো, সাজিদ মিন্নুর বোনকে ধর্ষণ করে আমি ভাবতেই পারছি না কেন এমন করলো ও। আমি তো তাদের কাছে কখনো কিছু চাইনি, আমি তো সব সময় ওদেরকে দিতেই চেয়েছি সব। কেন সাজিদ এমন করলো? সাজিদ আমাকে আজ এখনই ডেকেছে। আমার জীবন অনিশ্চিত, জানি না শেষ অবধি নিঃশ্বাস থাকবে কিনা। তবে তোমাকে নিয়ে ভাবতাম অনেক কিছুই, গুছিয়ে রেখেছিলাম। জানো, নিশি হলো শহরের সিআইডি অফিসার, আর তাকে পাঠানো হয়েছিল নিলয়কে ধরার জন্য। জানো কে পাঠিয়েছিল? সাজিদ। আমি বড্ড বোকা, বুঝতেই পারিনি মাফিয়া জগতে কেউ কখনো আপন হয় না। আসি। নিলয় বাইক নিয়ে বের হয়। চেনা রাস্তা পেরিয়ে আরও চেনা রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে সে। নেহা অনেকবার কল দেয় নিলয়কে, কিন্তু ফোন অফ দেখায়। নিলয় সেই বিলের ধারে এসে বাইক থেকে নামে। কিছুটা দূরে সাজিদকে দাঁড়িয়ে থাকতে দেখে ও। নিলয় এগিয়ে যায়, সাজিদও এগিয়ে আসে। কি ব্যাপার, গ্যাংয়ের লোকেরা কই? কেন ডেকেছিস? তুই কারণ ছাড়া আমাকে ডাকিস না, বল কেন ডেকেছিস? ও হ্যাঁ বলবো। ওই সুরেশ, দুটো চেয়ার এনে দে। সুরেশ নামের এক ছেলে দূর থেকে দৌড়ে আসছে দুটো চেয়ার নিয়ে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ এখানে একা আসেনি, সবাই দূরে আছে। চেয়ার রেখে সুরেশ চলে যায়। কেমন লাগছে তোর প্রিয় জায়গা, জ্যোৎস্না রাত, এই বর্ষা প্রকৃতির রাতে? কেন ডেকেছিস? ওহ নিলয়, এত উত্তেজিত কেন তুই? কেন ডেকেছিস আমায়? নিলয় কোমর থেকে পিস্তল বের করে সাজিদের দিকে তাক করে ধরে। সাজিদ রহস্যময়ী হাসি দিয়ে নিলয়কে বলে, এসব কি করছিস? তুই ভালো করে জানিস আমি কেন ডেকেছি। কারণ তোর মতো বুদ্ধিমান আমাকে ঠিকই চিনে ফেলেছে, কিন্তু তুই একা আসছিস, আর পেছনে আমার সাথে অনেক লোক আছে। সো এটা রাখ। আচ্ছা স্যার, রেনুকে তো চিনিস, ওকে আমি ধর্ষণ করতে যাইনি, কিন্তু কি করব বল? সিংহকে ধরতে হলে তো তার বাচ্চাকে কেড়ে নিতে হবে, তাই না? তোর দুর্বল পয়েন্ট রিনু পরিবার ছিল, সেদিন নেশা করেছিলাম তাই এটা করতে হয়েছে। রাহাত আর সৌরভের কথা মনে আছে? ওরা তোকে এমনি এমনি মারতে চায়নি, প্ল্যানটা ছিল আমার, কিন্তু মাঝখানে বেচারা ফারহা এসে গিয়েছিল। মনে আছে ফারহা তোকে মারার আগে কি বলেছিল? থাক সেসব বাদ, চাইলে তোকে ওই দিনে আমি মারতে পারতাম, কিন্তু কি করব বল? তোর সাথে থেকে তো মাইন্ড গেমটা ঠিকই ভালো মতোই শিখেছি রে। যদি সেদিন তোকে মারতাম তাহলে ক্লাইম্যাক্সটা থাকতো না। তোর সাথে খেলতে বেশ মজাই পাইছিলাম, কিন্তু একসময় বেঁচে গেলি অর্কের থেকে। তবে শালারা তোকে সব বলতে চেয়েছিল, তাই রাকিবের মাধ্যমে ওদেরকে তোর সামনে আনি, যাতে করে তুই ওদেরকে মারতে পারিস। কি কেমন লাগছে আমার মাইন্ড গেম? আচ্ছা শোন নিলয়, তোকে কেন মারতে চাই, তোর জায়গাটা আমি নিতে চাই রে। তোর সাথে থেকে দেখেছি আন্ডারওয়ার্ল্ড তোর কথা মতো চলে, সবাই তোকে দেখে মাথা নিচু করে নেয়, তোর নাম শুনেই ভয় চুপসে যায়। সব জায়গাতে তোর অধিপত্য, সবখানে তোর কথা, তোর কাজের কথা। আমরা যে তোর সাথে থাকতাম এটা কেউ বলতো না, আমরা কিছু করলেও তোর নাম আসতো। এই বিষয়টা আমাকে তিলে তিলে হিংসুত্ব করে দেয় নিলয়। আমি না থাকতে পারছিলাম না, তোর জায়গাটা আমার দরকার ছিল, তাই ঠান্ডা মাথায় তোর মতো করে মাইন্ড গেমটা খেলতে চেয়েছিলাম। প্ল্যান করেছি অনেক আগে থেকেই, শুধুমাত্র সময়ের সুযোগের অপেক্ষায় ছিলাম। তুই থাকলে কখনো আমি মাফিয়াদের কিং হতে পারবো না, তোকে সরাতে হবে রে। অবশ্য সাজিদ জানতোই না রাহাত, অর্ক আর সৌরভ কোথায় থাকে। জানতাম আমি, নিশির ব্যাপারেও জানতাম আমি, তাই তো তোকে সব খবরগুলো আমিই দিতাম, কিন্তু বোকার মতো তুই জানতেই চাস নাই।
খবরগুলো কোথা থেকে পাচ্ছি? নিলয় অবাক চোখে তাকায়। সাজিদের পেছনে শফিক সাহেব দাঁড়িয়ে আছে। সুরেশ আবারও চেয়ার এনে দেয়। ঠান্ডা বাতাস বইছে ফিরফিরিয়ে। প্রকৃতি আজ বেশ মনোরম, কিন্তু মনোরম নেই মানুষের মন। সাজিদ, তোমার কাজের জন্য আমার ছেলেকে হারাতে হলো। আমি ওকে নিজের হাতেই মারতে চাই। রকস্টার হয়েছে না, কুত্তার বাচ্চাকে আজ বোঝাবো আমি কি জিনিস। কথাটা বলেই সাজিদ পিস্তল বের করে নিয়ে নিলয়ের দিকে গুলি ছোড়ে। নিলয় একটু সরে যায় আর গুলিটা লাগে ওর হাতে। নিলয় পড়ে যায় মাটিতে। সাজিদ উচ্চ স্বরে হেসে দিয়ে বলে, তোর থেকেই শিখেছি, তোকে মারতে হলে দ্বিতীয়বার সুযোগ নেই, তাই কোনো নোটিশ ছাড়াই তোকে গুলিটা করতে হয়েছে। নিলয় মাটিতে লুটিয়ে পড়ে। কিছু সময় পর জোরে হেসে দেয়। তারপর নেহা ব্যালকনিতে বসে নিলয়ের ম্যাগাজিনগুলো উল্টে পাল্টে দেখছে। নেহা এখন নিলয়কে সত্যি মন থেকে ভালোবাসে। ব্যালকনিতে বসে সে ভাবছে, নেহা অনেক কিছুই ভাবছে নিলয়কে নিয়ে। হঠাৎ দেখে সে বাড়ির মেন গেটে সাদা রঙের একটি বড় মাইক্রো এসে থেমেছে। মাইক্রো থেকে অনেকেই নামছে। নেহা ফোনে টাইম দেখে নেয়, 2টার কাছাকাছি সময়। দারোয়ান গেট খুলতেই সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো। নেহা ব্যালকনি থেকে দৌড়ে মেন দরজায় চলে আসে। নেহা ব্যালকনি থেকে দৌড়ে মেন দরজার কাছে এগিয়ে দাঁড়ায়। কলিং বেল বাজাতেই নেহা দরজা খোলে। নেহা হাবার মতো বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে থাকা একটা মেয়ের দিকে। নেহা তখনই বলে ওঠে, তুমি নিশি না? সিআইডি অফিসার নিশি। জানি। কিভাবে? আবির বলেছে। ইয়েস, আবিরকেই খুঁজতে এসেছি। বাই দ্য ওয়ে, সে তোমাদের বাসায় আবির সেজে থাকে। সে হলো নিলয়। আর বড় কথা, সে দ্য কিং অফ মাফিয়া। এখানে একজন টপ মস্তান, তাকে ধরতে এসেছি। অনেক চালাকি করেছে ও আমার সাথে। মানে কি? কি বলছো এসব তুমি? মানেটা হলো এটা। এই যে ওর চশমা আর মাস্ক, এই যে ওর রক্তের স্যাম্পল আর হাতের ছাপ, সব কাগজ এখানে। সব কিছুই আবিরের, সরি নিলয়ের সাথে ম্যাচ করে। আবির তোমাদের বাসায় থাকে। দেখো, আবির যেই হোক না কেন, ও বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গিয়েছে? তা তো জানি না, তবে সাজিদের সাথে দেখা করতে গিয়েছে। ওকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়। মোশাররফ ওকে গুলি করতে যাবে, তখনই মাটিতে পড়ে থাকা ওর পিস্তল দিয়ে শার্ট করে একটা গুলি করে। মোশাররফের পেটে যেয়ে গুলি লাগে। মোশাররফ ছিটকে পড়ে সাজিদ আর শাফিক সাহেবের সামনে। নিলয় আবার শাফিক সাহেবকে গুলি করতে যাবে, তার আগেই শাফিক সাহেব বলে, 1 মিনিট নিলয়, এত তারা কিসের? মাইন্ড গেম মনে আছে তো? তুমি যেমন শত্রুদের মারতে একা এসে ওদের পরিবারের পেছনে লোক লাগিয়ে দাও, এটাই তো তোমার মাইন্ড গেম। আমার কোনো পরিবার নেই। আছে আছে, সব আছে, দেখবে। মাজেদ, নিয়ে আয়। শাফিক সাহেবের কথা মতো মাজেদ আরও 2জন ছেলে 2জন মহিলাকে ধরে নিয়ে আসতে থাকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়, চোখ দুটো বড় বড় করে সামনের দিকে তাকায়। ওই 2জন মহিলা হলো নেহা আর নিলয়ের মা। নিলয় এবার ঠিকই বুঝতে পারে কেন শাফিক সাহেব ওনাদের দেখে শুনে রেখেছিল। আর যে লোকগুলো ওই দিন ফলো করছিল তারা শাফিক সাহেবেরই লোক। নিলয় রাগে হাওয়াতে কয়েকবার গুলি করে। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে হাসতে বলে, কি কেমন ক্লাইম্যাক্স? পিকচার আবি বাকি হে মেরা বাচ্চে। দয়া করে তুমি আমার ছেলেকে মেরো না, এমন তুমি করতে পারো না। তুমি তো এমনিতেই জন্ম থেকে ওদের দেখোনি, তাহলে এখন কেন এরকম করছো? ওই চুপ, তোর ছেলে নিজেকে বড় রক স্টার ভাবে, কিন্তু না, তোর ছেলেকে কেন মারতে চায় জানিস? তোর জন্য। এ এক সময় ঠিকই আমার উপর অধিকার চাপাবে। আমি চাই না এইসব। তোর মতো ফকিন্নি মেয়েকে কেবল ইউজ করা যায়, 2-1টা সন্তান জন্ম দেওয়া যায়। কোনো যোগ্যতা নেই আমার মতো কারো পাশে দাঁড়ানোর। আর তোর ছেলে কিনা আমার পরিচয় পাবে? তোকে আর তোর ছেলেকে এখানেই মারবো। নিলয়ের পুরো শরীর যেন কাঁপতে থাকে, কেমন যেন সে ফ্রিজ হয়ে যায়। কোনো প্রকার কথা সে মুখ দিয়ে বের করতে পারে না। নিলয় আজ তার মা বাবাকে খুঁজে পেয়েছে। শফিক সাহেব তার নিজের বাবা, আর সাজেদা বেগম হলো তার নিজের মা। আর এ কারণেই তাদেরকে শফিক সাহেব মারতে চেয়েছে।
শফিক সাহেব যে সাজেদার গাল টিপে ধরে অনেক জোরে। উনি চিৎকার দিতে না পারলেও গোঙানি দিয়ে ওঠে। নিলয় তখনও ঠায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পর সাজেদাকে ছেড়ে দিয়ে শফিক সাহেব বলে, তোর ছেলেকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু তোর ছেলে একটা আস্ত গাদা, একা আসছে এখানে। নিলয়ের অস্পষ্ট শব্দময় হাসি শুনে শফিক সাহেব আর সাজিদ অবাক হয়। শফিক সাহেব এসে হকি স্টিক দিয়ে নিলয়ের পায়ে বাড়ি দেয়। নিলয় দাঁড়িয়ে থাকে। শফিক সাহেব মারতে যায় তখনও। নিলয় একসময় স্টিকটা হাতে নিয়ে ধরে। শফিক সাহেব তা ভয়ে ছেড়ে দেয়। নিলয় আবার চেয়ারে যেয়ে বসে বলে, গ্যাং নিয়ে যে আসে সে লুজার, আর যে একা আসে সে হলো মাফিয়া। মাফিয়া কখনো গ্যাং নিয়ে চলে না, গ্যাং তাকে নিয়ে চলে। তুই আমার জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলি, এটা হলো তোর প্রথম ভুল। আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলি, এটা তোর দ্বিতীয় ভুল। আমাকে ঠিক ছোট থেকে বড় করে মাফিয়া বানিয়েছিস সব কিছু জেনে, এটা তোর আর একটা ভুল। নিজেকে পরিচয় দিস নাই আমার কাছে, আমার মা কে সেটাও কখনো বলিস নাই আমার কাছে। যেদিন এই মহিলার সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিন তোর লোক ছিল আমার পিছনে, এটা তোর আরও একটি ভুল। আমাকে এতদিন না মেরে রেখে দিয়েছিস আমাকে কষ্ট দিবি বলে। আমার মাকে গালি দিয়েছিস, আমার মায়ের গায়ে হাত তুই দিয়েছিস। মাফিয়া কোনোদিন তোকে মারবে এটা সে ভাবেনি, কিন্তু না, সময় আজ উল্টো। এটা তোর সর্বশেষ ভুল। আজ কেউ থাকবে না তোদেরকে আমার থেকে বাঁচাবে। দেখ নিলয়, বহুত ফ্যামিলি ড্রামা হয়েছে, তুই মরার জন্য রেডি হ। নিলয় কোনো কথা বলল না। কোমর থেকে আরো একটি পিস্তল নিয়ে সাজিদ কিছু বোঝার আগেই নিলয় সাজিদের বুকে গুলি করে দেয়। সাজিদ শটান মাটিতে পড়ে যায়। নিলয় একটু এগিয়ে আরো একটা গুলি করে সাজিদের বুকে। রাগে বলতে থাকে, দেখছিস না বড়রা কথা বলছে, শালা মাফিয়া হবি না? মাফিয়া কেবল নিলয় হয়, অন্য কেউ না। মিন্নু, তোর আপাকে বলিস, তোর আপাকে যারা নির্যাতন করেছে কেউ আর বেঁচে নেই। শফিক সাহেব ভয় পেয়ে যায়। দৌড়ে সাজেদা বেগমের পিছনে এসে দাঁড়ায়। নিলয়কে কিছু বলার আগেই তিনি পিস্তল দিয়ে নেহার মা মিমকে গুলি করে দেয়। নিলয় দৌড়ে এগিয়ে যাবে, তার আগেই শফিক সাহেব হাওয়াতে গুলি করে। তোর মাকে এখানেই মেরে ফেলবো, আর এক পা এগিয়ে আসলে। তোকে? নিলয় কিছু বলতে পারে না আর। পায়ে এসে একটা গুলি লাগে ওর। ধপ করে নিচে পড়ে যায় নিলয়। নিলয় মাটিতে পড়ে যেতেই ওর মা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। নিলয় পেছনে তাকায়, দেখে কালো রঙের একটা গাড়ি ওর কাছে এসে থেমেছে। জানালাগুলো কাঁচ দিয়ে ঢাকা। নিলয় কোনো রকমে বসা থেকে উঠে দাঁড়ায়। একজন ব্যক্তি গাড়ি থেকে নামে। নিলয়ের মতো পোশাক পরা, লম্বা কোট, মুখে মাস্ক, লম্বা টুপি। নিলয় অবাক হয়। ব্যক্তিটি কোনো কথা না বলে গাড়ির পেছনে ডিক্কির কাছে যায়। ডিক্কির উপরে বসে সে সিগারেট জ্বালায়। নিলয়ের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ছাড়তে থাকে লোকটা। নিলয় কোনো রকমে বসে থাকে। ডিক্কির ওপর থেকে সে নেমে ডিক্কিটা খুলে দেয়। সেখানে 4 জনের মৃত লাশ পরপর পিচ ঢালা রাস্তায় পড়তে থাকে। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে। আরশাব, সাকিব, হাসান, সায়ন, এই তোদেরকে কে এই অবস্থা করেছে? নিলয় পাগলের মতো ছুটে যায় ওদের কাছে। 4 জনই মৃত অবস্থায় পড়ে আছে। সবার কপালে গুলি করা হয়েছে। গুলি এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেছে। খুব কাছ থেকেই গুলি করা হয়েছে। নিলয় কোনো মতে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটার জামার কলার ধরে টেনে বলে, এই সায়ন কোথায়? কেন মারলি এদের? কে তুই? সায়ন কোথায়? লোকটা নিলয়ের আঘাতপ্রাপ্ত কবজিতে জোরে ঘুষি মারে। তারপর শব্দ করে হাসি দিয়ে ধীর গতিতে মুখ থেকে মাস্কটা খুলে দেয় ও। নিলয় চোখ বড় করে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো রকম কথা বেরোচ্ছে না। নিলয় আস্তে গলায় বলে, শাওন তুই? ইয়েস বস, আই এম শাওন, শফিকের আসল ছেলে। দিস ইজ এ ক্লাইম্যাক্স ইন হিয়ার। তোমাকে বাবা ছোট্ট একটা গল্প শোনাই, যে আমার মা কখনো কোনো দিনও মা হতে পারবে না। সেদিন হসপিটালে আমি হয়েছিলাম, সবই ঠিক ছিল। বাবা কেবল নিহাকে নিয়ে আসে বাড়িতে, আর তোমাকে মিথ্যে বানিয়ে গল্প শোনাই। এখন মনে হচ্ছে কি থেকে কি হলো। আসল কথা হলো আমি ওনার আসল সন্তান। ওনার ওয়াইফ যিনি আছেন না, তিনিই আমার। কেবল তোমাকেই এটা জানানো হয়নি। তোমার দলে আমাকে থাকতে দেয় আমার বাবা নিজেই, কারণ তিনি তোমাকে মাফিয়া করার পর মনে হয়েছিল তুমি একদিন না একদিন তাকে ঠিক ছেড়ে চলে যাবে, আর তিনি তখন বাঘ থেকে শিয়াল হয়ে যাবে। তাই যেন আমি থাকি ওনার বাসায় সবসময়। লেটস ডু কিল, আই এম মাফিয়া দ্য কিলার। শান কথাগুলো বলেই একটা গুলি চালায়, আর গুলিটা যে লাগে নিলয়ের মায়ের বুকে।
নিলয় জোরে চিৎকার দিয়ে ওঠে। মা! নিলয় এই প্রথমবার তার মাকে মা বলে ডেকেছে। সাজেদা বেগম মুচকি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। আর কোনো শব্দ হয় না। নিলয় দৌড়ে ওর মায়ের কাছে যায়। মাকে বুকে জড়িয়ে নিয়ে উচ্চ চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সাজেদা বেগম চোখ বন্ধ করে শান্তিতে ছেলের করে ঘুমিয়ে পড়ে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। মাটিতে থাকা পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা সবাইকে গুলি করে। শফিক সাহেবের দিকে ফিরে গুলি চালাতে যাবে, তখনই আবারও একটি পেছন থেকে কে যেন নিলয়ের হাতে গুলি করে। নিলয় পেছনে তাকিয়ে থাকে কয়েকজন অফিসার সহ নিশি এসেছে এখানে, আর নিশি নিলয়ের হাতে গুলি করেছে। মিস্টার নিলয়, প্লিজ থেমে যান। নিলয় মুখ থেকে মাস্ক খুলে নিশি নিলয়ের দিকে অপলক তাকিয়ে থাকে। শব্দ করে বলে ওঠে, আবির। নিলয় মাস্কটা ছুঁড়ে ফেলে দেয়। অফিসারেরা সবার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় বলে, আবির আবির নই, আমি কিলার, মাফিয়াদা কিলার নিলয় আমি। এমন করে বলো না আবির, আমি ভাবতেই পারিনি তুমি নিলয় ছিলে। বাইরে থেকে দেখে কাউকে চেনার চেষ্টা না করাই ভালো। আমাকে আমার কাজ করতে দাও নিশি। ওদের দুজনকে আমি এখানেই মারতে চাই। দেখো আবির, যা হয়েছে ভুলে যাও, আমরা ওদের শাস্তি দেব। আমাকে আমার কাজ করতে দাও, না হলে কি কিছুই করতে পারবে না। নিলয়কে তুমি চেনো না। কথাটা বলে নিলয় এক পা ভাঁজ করে বসে পায়ের জুতোর কভার থেকে পিস্তলটা বের করে অফিসারদের গুলি করতে যাবে। তার আগেই নিলয় সহ সবাই দেখে সব সিআইডি অফিসারদেরকে কে যেন পেছন থেকে সাইলেন্সার লাগিয়ে গুলি করেছে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই যেন মাটিতে পড়ে গেল। নিশির পায়ে গুলি করে সে, কিন্তু কে হবে? নিশি পায়ের যন্ত্রণা নিয়ে মাটিতে বসে যায়। সবাই পেছনের দিকে তাকিয়ে আছে। অন্ধকার রাতে কে যেন হাতে গান নিয়ে বের হচ্ছে। কালো মাস্ক, লম্বা টুপি সহ কালো কোট, কালো প্যান্টের সাথে হাই কনভার্স জুতো। নিলয় অবাক, নিলয় তাকে চেনে না। কে? নিলয়ের কোনো প্রশ্নের উত্তর দেয় না সে। এদিকে সায়ন মাটি থেকে পিস্তল তুলে নিলয়কে গুলি করবে, তখন সেই অচেনা আগন্তুক সায়নকে গুলি করে মেরে দেয়। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের চোখে মুখে বিস্ময়কর ভাব। বাবা নিলয়, আমাকে মাফ করে দে, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দে। শফিক সাহেব নিলয়ের দিকে এগিয়ে যায়। নিলয় শব্দ করে হাসে। তোকে মাফ করব? আমার মাকে আমার সামনেই মেরে দিয়েছিস, তোকে আমি। নিলয় গুলি করতে যাবে, তখন নিলয়ের হাত ধরে টান দেয় পাশে থাকা দাঁড়িয়ে থাকা আগন্তুকটি। নিলয় কিছু বলতে যাবে, তার আগেই সে শফিক সাহেবের কপালে গুলি করে। শফিক সাহেব ছিটকে পড়ে যায় দূরে। সে থামেনি, সে পরপর গুলি চালিয়ে চলেছে যতক্ষণ না গুলি শেষ হয়। এরপর হাতে থাকা পিস্তলগুলো নিজের সামনে এসে ফেলে দেয়। নিলয়ের হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে নিশির সামনেই রেখে দেয়। নিশির কোমর থেকে হাত করা খুলে নিশির দুই হাতে পরিয়ে বাইকের কাছে যায়। বাইক চালিয়ে নিলয়ের পাশে এসে থামে। নিলয় হাবার মতো কেবল তাকিয়েই আছে। এরকম কিছু হবে নিলয় কখনো কল্পনা করেনি। কিন্তু কেউ নিলয়ের অবাক চাহনি খেয়াল করে বাইকে বসে থাকা আগন্তুক ব্যক্তিটি আস্তে আস্তে মুখ থেকে মাস্ক খুলছে। নিলয় সত্যি অবাক হয়, মুখ দিয়ে বলে ওঠে, নেহা তুমি? ইয়েস, আই এম দ্য কিং অফ মাফিয়া কুইন, মাফিয়ার সঙ্গী। আর নিশি শোনো, ভালোবাসা আদায় করে নিতে হয়। তোমার জন্য অপেক্ষায় আছে হয়তো কোনো অফিসার, আর আমার জন্য আছে মাফিয়া। ভালো থেকো নিশি। আমরা চলে যাচ্ছি শহর ছেড়ে, অনেক দূর, যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো বিশ্বাস ভাঙার মন্ত্র, থাকবে কেবল আমাদের ভালোবাসা। এই যে মিস্টার নিলয় দা মাফিয়া। নিশির দিকে তাকিয়ে না থেকে বাইকে উঠুন। নিলয় ভেবা চাকা খেয়ে বাইকের পেছনে বসে পড়ে। নেহা বাইক স্টার্ট দেয়। ওরা দুজনে চলে যাচ্ছে অজানার খোঁজে। নিশি হাতে হাত করা পরে মাটিতে শুয়ে ওদের দিকে চেয়ে আছে। নিলয় কাঁচুমাচু হয়ে বসে থাকতে দেখে নেহা একটু ব্রেক করে। নিলয় নেহাকে ধপ করে জড়িয়ে ধরে। নেহা মুচকি হাসতে থাকে। নিলয় বলে, তুমি এসব কি করে? মানে তুমি গানও চালাতে পারো? মানে কি করে? থাক না, কিছু রহস্য অজানা থাক। সব কিছু জেনে কি হবে? একটু রহস্য না থাকলে কি ভালো লাগে?
কিছু বিষয় অজানাতে থাকা ভালো। আমাকে জড়িয়ে ধরে বসেন মিস্টার মাফিয়া। নিলয় আর কি নেহাকে জড়িয়ে ধরে বসে থাকে। রাতের আধারে রাস্তা পেরিয়ে ওরা দুজনে চলেছে বহু দূর। জানি না তারা থামবে কোথায়, হয়তো কাছে বা দূরের অজানায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো। হ্যালো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।